প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন। আমার এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের পাঠ্য মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প নিয়ে আমি আলোচনা করতে বসেছি। এই গল্পের মূল পরিকাঠামো এবং তাতে যত ছোট প্রশ্ন হওয়া সম্ভব তার মধ্যে থেকে যেগুলো তোমাদের কাছে বারবার গুলিয়ে যায়, তোমরা বিস্মরণে পড়ো, তোমরা হতভম্ব হও, সেই ধরনের প্রশ্নগুলিকে আমি আলোচনা করতে করতে এগিয়ে যাব। তোমরা ভিডিওটাকে মন দিয়ে শোনো, আশা করি কিছুটা হলেও তোমাদের কাজে লাগতে পারে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। বড় বাড়ির বড় বউয়ের কেন প্রথম থেকেই ভালো লাগেনি লোকটির চাহনি? এটা একটা প্রশ্ন। অনেক কিছু উত্তর তোমাদের তখন মনে আসতে পারে, কিন্তু তোমরা শুধু এটাই লিখবে, লোকটির চাহনি ছিল উগ্র এবং লোকটিকে কেমন বুনো বুনো ধরনের দেখতে, তাই বড় বাড়ির বড় বউয়ের লোকটিকে মোটেই পছন্দ হয়নি বা ভালো লাগেনি। তোমরা জানো এই গল্পের মূল চরিত্রে রয়েছে উৎসব নাইয়া, যাকে সবাই উৎসব বলে ডাকে। একদিন মাতলা নদীর প্রকাণ্ড জলপ্রবাহে বা প্রাকৃতিক দুর্যোগে তার ঘরটি ভেঙে গিয়েছিল। তার স্ত্রী পুত্র কন্যাকে সেই দুর্যোগের জলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। অসহায় উৎসব, বোকাশোকা উৎসব, খেটে খাওয়া মানুষ উৎসব মনে এই বিষয়টিকে স্থান দিতে পারেনি বা কষ্টে, প্রচণ্ড ব্যথায় নিজেকে সব কিছু মানিয়ে নিতে পারেনি। ফলে অনেক দিন সেই ভাঙা ঘরের পাশে পাশে ঘুরেছে, স্ত্রী পুত্রকে খুঁজেছে, কিন্তু তার মনে হয়েছে সে আরও বেশি তাদের সম্বন্ধে চিন্তা করতে পারবে যখন সে দুটো ভাত খেতে পাবে। মানুষের কাছে ক্ষুধা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, প্রয়োজনীয় একটি বিষয়। ক্ষুধাকে ব্যতি রেখে আমরা জীবনের কোনো কাজ, কোনো ভাবনা, কোনো কিছুর মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারি না। উৎসবের কাছেও সেই ক্ষুধাই কিন্তু প্রায়শই তাকে খেয়ালে এনেছে বা তাকে মানসিকভাবে বিব্রত করেছে। আর সেই ভাতের নেশায় উৎসব পাগল হয়েছে, কারণ অভাবী মানুষ জানে দুমুঠো ভাতের মূল্য কত। তো সেই গল্পটির যে পরিকাঠামো, পরবর্তীকালে উৎসব কলকাতায় বাসিনীর বাবুদের বাড়ি কাজ করতে গেছে, পেট ভাতায়, অর্থাৎ ভাত খাবে, কাজ করবে। সেখানেও গিয়েও তার ভাত কিন্তু সরল পদ্ধতিতে জোটেনি। অবশেষে তাকে বাঁকা পথ অবলম্বন করতে হয়েছে, কিন্তু তার জন্যে আবার প্রশাসনের কাছে তার শাস্তি নেমে এসেছে। এই ছিল গল্পের পরিকাঠামো। সেখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের, ছোট প্রশ্নগুলো হওয়া সম্ভব এবং যেগুলো তোমাদের অসুবিধায় আসতে পারে, সেই প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করছি। তোমরা একটু শোনো। উৎসবকে কাজে নেওয়ার দুটি কারণ লেখো। পরের প্রশ্ন আমার। তো সেখানে তোমরা বলবে উৎসবকে কাজে নেওয়া হয়েছিল কেন? 1 নম্বর কারণ হলো উৎসব শুধুমাত্র পেট ভাতায় কাজ করবে, অর্থাৎ ভাত খাবে, কাজ করবে। আর 2 নম্বর কারণ হলো বড় বাড়ির বুড়ো কর্তা মরণাপন্ন, মৃত্যু তার কাছে আসন্ন হয়েছে বলে তান্ত্রিক এনে তন্ত্র পদ্ধতিতে তার জীবনটাকে বাঁচানোর চেষ্টায় বেশ কিছু বাড়তি কাজের প্রয়োজন হয়েছিল। যেমন হোমযজ্ঞী করার জন্য কাঠ, সেই কাঠ কাটার কাজে উৎসবকে লাগানো হয়েছে এবং উৎসব এই দুটো কারণের জন্যই বড় বাড়িতে সে কাজ পেয়েছিল। পরের প্রশ্ন, কোথা থেকে আনলে? কাকে কোথা থেকে আনার কথা বলা হয়েছে? এখানে বলবে উৎসব নাইয়াকে আনার কথা বলা হয়েছে, অর্থাৎ বড় বউ বড় পিসিমাকে জিজ্ঞাসা করেছে উৎসব নাইয়াকে কোথা থেকে আনা হয়েছে, সেই প্রশ্ন। বড় বউকে পিসিমা উত্তর দিয়েছে যে ঝড় জলে দেশ ভেসে গেছে, বাসিনীর কেউ হয়, সেই দেশ থেকে এনেছে, তার বিয়ে হয়নি। পরের প্রশ্ন, বাড়ির লোক বিয়ে না হওয়ার কোন কারণ ব্যক্ত করেছিল? এখানে বড় পিসিমার বিয়ে না হওয়ার কথা বলা হয়েছে। সেই সময়ে বাড়ির লোক প্রচার করেছিল যে তার বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে, তাই উনি হলেন দেবতার সেবিকা।
কিন্তু আশেপাশের লোকজন বলতো নাকি সংসারের দায় সামলানোর জন্য বা সংসারের দায়িত্ব পালনের জন্য এই মেয়েটির নাকি তখন তারা বিয়ে দেয়নি, কারণ অসময়ে তার মা মারা গিয়েছিল। পরের প্রশ্ন, বড় বাড়িতে শিব মন্দির আছে কয়টা? কেউ যেন শিবের নামে রাখা বুড়ো কর্তার বাড়িগুলোর সঙ্গে এটা গুলিয়ে ফেলো না। শিব মন্দির কিন্তু একটাই ছিল। বুড়ো কর্তার অনেকগুলো বাড়ি ছিল, বাড়িগুলোকে তিনি শিবের নামে নাম রেখেছিলেন, উমাপতি, শিব, মহেশ্বর ইত্যাদি, সেটা আলাদা জিনিস। আর শিব মন্দির ছিল কিন্তু একটাই। পরের প্রশ্ন, বুড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন, কেন তাকে দূরদর্শী বলা হয়েছে বা দূরদর্শী কথার অর্থ কী? দূরদর্শী কথার অর্থ হলো যিনি ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারেন। বুড়ো কর্তা ভবিষ্যতের কথা ভেবে সংসারের জন্য অনেক জমি, অনেক বাড়ি, অনেক ভূসম্পত্তি করে রেখে গেছেন। তার সংসার সুন্দরভাবে আজও পরিচালিত হচ্ছে সেই অর্থে, সেই জন্য তাকে দূরদর্শী বলা হয়েছে। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে? কোন কথার এখানে উল্লেখ রয়েছে? উত্তর হবে, বড় পিসিমা বলতেন উনি শিব, অর্থাৎ তাঁর পতিদেবতা, মানুষের সঙ্গে তার যেন বিয়ে না দেওয়া হয়। এই কথা নাকি বড় পিসিমা তার বিবাহ সময়কালে বলতেন। সেই জন্য সেই কথাটা সত্যি কিনা সবাইয়ের কাছে একটু সন্দেহজনক রয়েছে। পরের প্রশ্ন, বড় পিসিমা কীভাবে দায়িত্ব সামলেছেন? উত্তর হবে, সংসারের হেঁসেল সামলেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং বাবার সেবা যত্ন করেছেন। তিনটে উত্তর, তিনটে কথা। পরের প্রশ্ন, বড় পিসিমার কথায় আজকাল কেমন একটা ঠেস থাকে, কেন এমন বলা হয়েছে? আসলে বড় পিসিমা বড় বাড়িরই মানুষ, অনেক দিন থেকে সংসার সামলে আসছেন, অথচ বর্তমান সময়ে কোনো খরচ টরচ ইত্যাদির প্রসঙ্গে তিনি মাঝে মধ্যেই তোমাদের বলে অন্য সদস্যদের উল্লেখ করেন। কিন্তু সবাই জানে বড় পিসিমাও সেই সদস্যদেরই একজন, তবুও এমন কথা বলাটাকে বড় বউয়ের ঠেস বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, মেজ বউ কোন কোন মাছ রান্না করেছে কার জন্য? তোমরা বলবে এখানে শাশুড়ির জন্য, কারণ শাশুড়ি, বুড়ো কর্তা যদি মারা যায় তাহলে শাশুড়ি বৈধব্য পালন করবে, আর অনেক বৈধব্য পালনের মধ্যে অনেকে মাছ খায় না, তাই তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য মেজ বউ মাছের নানান পদ রান্না করেছে। পদগুলো কি কি বই থেকে, টেক্সট বুক থেকে তোমরা দেখে নেবে, ওটা সরল ব্যাপার, ওটা নিজেরা করে নিও। পরের প্রশ্ন, সেই জন্যই ওদের চাকরি করা হয়নি। কাদের চাকরি করা হয়নি? না, বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়নি। কারণ দুটো, তারা হচ্ছে বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাহলে অত বেলায় যারা ঘুম থেকে ওঠে তাদের তো চাকরি করতে যাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয় হচ্ছে যে বড় বাড়ির ছেলেরা চাকরি করতে যায়নি, তাদের অনেক জমি রয়েছে, অসাগর জমি, অর্থাৎ সুবিস্তৃত জমি থেকে প্রচুর পরিমাণে অর্থ আসে বা চাল আসে বা সম্পদ আসে, সবজি আসে। আর হচ্ছে তাদের 18খানা বাড়ি রয়েছে, দেবত্র বাড়ি, সেখান থেকে অনেক ভাড়ার টাকা পয়সা আসে, সেই জন্য তারা চাকরি করেনি। পরের প্রশ্ন, বড় বউ শ্বশুরের সেবা কিভাবে করতো? বইতে আছে সুন্দর করে, দেখবে রুটি লুচি করে দিত, ইসুপকুলের শরবত করে দিত, যা যা আছে ওই 3-4টে কথা সুন্দর করে বই থেকে করবে, অসুবিধা কিছু হবে না। পরের প্রশ্ন, তান্ত্রিকের নির্দেশে কোন কোন কাঠের কতটা পরিমাণ যোগান করতে হবে? কাঠগুলোর পরিমাণ মনে রাখবে 1.5 হাত করে লম্বা, প্রত্যেকটা কাঠের ওজনের পরিমাণ হচ্ছে আধমন, অর্থাৎ 20 কেজি করে। 5 রকমের কাঠ আছে ওখানে, কাঠগুলোর নাম তেঁতুল, অশ্বত্থ, বট, কী আছে ওগুলো মুখস্থ করে নিও বই থেকে। পরের প্রশ্ন, তন্ত্র কাজে আর কি কি লাগবে? তোমরা সবাই জানো, ওই যে বলেছিল শ্মশান থেকে বালি আনতে হবে, তারপরে কালো বিড়ালের লোম আনতে হবে, ওইগুলোকে তোমরা জেনে রাখবে। পরের প্রশ্ন, কোন চালের ভাত কি কি পদ দিয়ে কে খায়? এটা বইতে সুন্দর করে লেখা রয়েছে, তোমরা পড়বে চালগুলোর নাম, কে খায় এবং কি কি পদ দিয়ে খাওয়া হয়। পদ মানে কোন তরি তরকারি দিয়ে খাওয়া হয়। পরের প্রশ্ন, কে লুকিয়ে চাল বিক্রি করে? তোমরা বলবে বড় পিসিমার হয়ে বাড়ির ঝি বাসিনি লুকিয়ে চাল বিক্রি করে। পরের প্রশ্ন, ঘরের কোন খুঁটি কেন মাতালের মতো আনন্দে নাচছিল? তোমরা ওখানে বলবে ঘরের মাঝখানের খুঁটি,
কারণ মাতলা নদীতে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে সেখান থেকে বাতাসের প্রাবল্যে উৎসবদের ভাঙা টিনের ঘরে হাওয়ার প্রকোপে যখন চালটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, স্বভাবতই মাটিতে পুঁতে রাখা খুঁটিগুলো উপড়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল, তাই মাতাল আনন্দে নাচছে বলে লেখিকা এখানে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, ধনুষ্টঙ্কার রোগ কি? তোমরা বলবে টিটেনাস। পরের প্রশ্ন, সকালবেলা বোঝা গেল সর্বনাশের বহরকানা। কোন সর্বনাশ? যেদিনকে মাতলা নদীতে জলপ্রবাহ প্রাবল্যে ঘর দোর সব ভেঙে নিয়ে গেছিল, মানুষ গ্রামের গরু বাছুর ছাগলকে ভাসিয়ে নিয়ে গেছিল, সেই সর্বনাশের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন দাস কী বলেছিল? সাধন দাস বলেছিল যে তোর স্ত্রী পুত্র আর ঘরের মধ্যে নেই, তাদেরকে জলে ভাসিয়ে নিয়ে গেছে, তুইও ভেসে যেতিস কিন্তু গাছের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছিলিস বলে রক্ষা পেয়েছিস। এ কথা উৎসব বিশ্বাস করে না, তবুও সেই ভাঙা ঘরের পাশে স্ত্রী পুত্রদের নাম ধরে ধরে ডাকতে থাকে। পরের প্রশ্ন, টিনের কৌটো উৎসব কোথায় পায়? তাতে কি ছিল? উৎসব টিনের কৌটোটা পেয়েছিল সতীশবাবুর কাছ থেকে, কারণ তার নাতি বেবি ফুড খেত। টিনের কৌটোয় বেবি ফুড পাওয়া যায়, সবাই জানো। সেইখান থেকে তিনি উৎসব সেটা জোগাড় করেছিল, এবং তাইতে সে নিভুই বলে, মানে তার কোনো ভূমি নেই বলে সরকারি কোনো দপ্তরে দরখাস্ত দিয়েছিল, তার নকলটি ওই কৌটোর মধ্যে সে রেখেছিল, সেটাও মাতলার প্রবাহে জলে ভেসে নষ্ট হয়ে গেছে বা চলে গেছে। পরের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের পর গ্রামবাসী কি খাচ্ছে? মাছ, গুগলি, কাঁকড়া ইত্যাদি খাচ্ছে। কে গ্রামের মৃত মানুষগুলির শ্রাদ্ধ শান্তি করবে? তোমরা জানো মহানাম সৎপতির নাম আছে ওখানে, ওটা করবে। পরেরটা, মাথার ভিতরটা ঝিমঝিম করে। কার, কেন মাথার ভিতরটা ঝিমঝিম করে? উৎসবে দীর্ঘদিন না খেতে পাওয়ার কারণে আর প্রচণ্ড পরিমাণে মর্মান্তিকভাবে হৃদয়ে আঘাত পাওয়ার কারণে, সংসার পরিজনকে হারিয়ে ফেলার কারণে উৎসবের মাথার ভিতরে ঝিমঝিম করে। পরের প্রশ্ন, ভাবতে গেলে উৎসবের প্রথম কি মনে আসে? এটা দারুণ প্রশ্ন, খেয়াল রাখবে একটুখানি। ভাবতে গেলেই উৎসবের প্রথম মনে আসে ধান গাছ থেকে সবুজ রং চলে গেল, কার্তিক মাসেই ধান খড় হলো, এটাই প্রথম মনে আসে উৎসবে। পরের প্রশ্ন, সতীশ মিস্ত্রি কয় রকমের ধান চাষ করেছিল? কি কি? দেখবে 3 রকম ধান, তার নাম আছে, দেখে নিও। পরের প্রশ্ন, উৎসব কেঁদেছিল কেন? উৎসবের মনিবের ধান নষ্ট হয়ে গেছিল, তাই উৎসব কেঁদেছিল। উৎসবের বক্তব্য ছিল লক্ষ্মী আসার আগেই ভাসান হয়ে গেল, অর্থাৎ ধান ফলল না, ধান গাছ রোপণ করার কিছুদিন পরেই নষ্ট হয়ে গেল, তাই উৎসব কেঁদেছিল। কারণ এই ধানের উপর নির্ভর করে, বাবুদের জমিতে কাজ করার উপর নির্ভর করে উৎসবের সংসারটা চলতো, সেই জন্য সে কেঁদেছিল। পরের প্রশ্ন, যেদিন প্রলয় ঘটল সেদিন উৎসবরা কি খেয়েছিল? সেদিনে হিঞ্চে সিদ্ধ খেয়েছিল, গুগলি সিদ্ধ খেয়েছিল, নুন আর পোড়া লঙ্কা দিয়ে। পরের প্রশ্ন, এ কথাটাও বেশ মনে পড়ে। কোন কথা মনে পড়ে? চন্ননীর মা খেতে খেতে বলেছিল যে দেবতার গতিক ভালো নয়, আর নদীতে নাকি নৌকায় করে প্রচার করে গেছে, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়ে গেছে, সেই কথাটা উৎসবের এখনও মনে পড়ে। পরের প্রশ্ন, গরিবের গতরেরা সস্তা দেখে। কে কাকে কেন বলেছে? উৎসব নাইয়া বাবুদের বড়বাবুর বাড়িতে কাজ করতে গেছে কলকাতায় 2টো ভাতের আশায়, কিন্তু তারা আগে কাঠ কাটিয়ে পরিশ্রম করিয়েছে, তারপরে ভাত দেবে বলেছে। সেই রাগে ওই বাড়ির কাজের মেয়ে বাসিনী এমন কথা বলেছে। পরের প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে, এই কথাটার ব্যাখ্যা কি বলতে জিজ্ঞাসা করতে পারে। তোমরা এই কথাটার ব্যাখ্যা হিসেবে বলবে যে ক্ষুধার্ত মানুষের কাছে, বিশেষ করে উৎসবের মতো যারা পরিশ্রমী মানুষ, তাদের কাছে ক্ষুধা অত্যন্ত সাংঘাতিক আকার নেয়। সেই মানুষের কাছে অনেকটা পরিমাণ খাবার হলে তার পেট ভরে, তাকে সামান্য ছাতু দিয়ে জল খেতে বলায়। সাগরে যেমন 2-4 ফোঁটা শিশির পড়লে কোনো জলের উচ্চতা বৃদ্ধি পায় না, উৎসবেরও তেমনি ক্ষুধা নিবারণ হয়নি। পরের প্রশ্ন, এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা? বাসিনীর বাবুর বাড়িতে যখন ভাত রান্না হচ্ছে, তরিতরকারি রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে, এইসব কথা বিভিন্ন প্রান্ত থেকে তার কানে আসছিল, সে বল পেয়েছিল বুকে, কারণ সেও সেইগুলোর কিছুটা অংশ খেতে পাবে, এই আশা। পরের প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু কেন এমন বলেছে? না, সতীশবাবু উৎসবকে বলেছিল তোর পরিবার পরিজন মারা গেল, চলে গেল, হারিয়ে গেল, তোর সেই দিকে চিন্তা নেই, তুই ভাতের কথা ভাবছিস, ভাত খাবো করছিস। তখন সতীশবাবুর প্রতি তার এই মনে ভাবনাটা এসেছিল যে তুমি তো বড় লোক, তুমি তো ধনী, তোমার তো ঘরে চাল ধান সঞ্চয় করে রাখা রয়েছে, তোমার তো কেউ চোরেও নিতে পারে না, জলেও ভাসিয়ে নিয়ে যেতে পারে না, তুমি আর কি বুঝবে গরিবের কষ্ট, গরিবের যন্ত্রণা। সেই থেকে মনে এই কথাটি এসেছিল। পরের প্রশ্ন, সতীশবাবু উৎসবকে ভাত দেয়নি কেন?
সতীশবাবু বলেছিলেন তোকে একলা ভাত দিলে চলবে না, তোকে যদি ভাত দিই তাহলে এলাকার অনেক মানুষ তো ক্ষুধার্ত, তারা সবাই ছুটে আসবে। পঙ্গপালের সঙ্গে তুলনা করে বলেছিলেন পঙ্গপালের মতো ছুটে আসবে। পঙ্গপাল এক ধরনের পতঙ্গ, তারা ঝাঁকে ঝাঁকে এসে ফসলের উপর বসে ফসল নষ্ট করে, এখানে সেই তুলনাটা করা হয়েছে। পরের প্রশ্ন, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোস। কবে হতে? যেদিনকে সেই ধানে পোকা লেগেছিল, ধান অসময়ে নষ্ট হয়ে গেছিলো সেদিন থেকে। পরের প্রশ্ন, ভাত খেলে সে মানুষ হবে। কে মানুষ হবে? উৎসব। উৎসব ভাত পায়নি অনেক দিন, যদি ভাত খেতে পায় অর্থাৎ তার ক্ষুধা নিবারণ হয়, তাহলে তার মনে চিন্তাভাবনা অনেক সঠিক হবে এবং সেই চিন্তাভাবনাগুলো দিয়ে আরেকটু আগিয়ে যেতে পারবে। পরের প্রশ্ন, তান্ত্রিক কিসের দ্বারা রোগকে বেঁধে ফেলেছিল? তোমরা বলবে কালো বিড়ালের লোমের দ্বারা। পরের প্রশ্ন, উৎসব স্নান করেনি কেন? উৎসব মনে করেছিল স্নান করলে ক্ষুধা অতিরিক্ত পরিমাণে হয়। আমরা জানি যে স্নানের পর খাওয়া হয় বলে অভ্যাস হয়ে যায় মানুষের, তাই স্নান করলে অনেক সময় ক্ষুধা উপলব্ধি করা যায় বলে উৎসব স্নান করেনি। পরের প্রশ্ন, উৎসবের ঠাকুমা কি বলতো? উৎসবের ঠাকুমা বলতো অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, এই কথা বলতো। পরের প্রশ্ন, হোমযজ্ঞী হলেও বুড়োকর্তার প্রাণ রইল না, তাতে তান্ত্রিক কুণ্ঠিত নয় কেন? আমরা জানি বড় পিসিমার চরিত্রটা বড় বৈচিত্র্যময়। সে প্রথমে বলেছিল যে কি তান্ত্রিক নিয়ে আসা হয়েছে, সে তার দাদাকে মেরে ফেললো, আর পরবর্তীকালে সে দোষ দিয়েছিল যে হোম চলাকালীন নাকি ছেলেরা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল বলেই নাকি বুড়ো কর্তার প্রাণ রক্ষা করা যায়নি। এই দুই রকম কথা তার চরিত্রের মধ্যে প্রকাশ পেতে আমরা দেখি, তার মুখ দিয়ে প্রকাশ পেতে দেখি। অর্থাৎ সে ইতিমধ্যেই ওই তান্ত্রিকের সঙ্গে মানে আঁতাত করেছিল, স্বার্থের আঁতাত। এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করলাম। তোমাদের যদি আমার কাছ থেকে অন্য কিছু চাওয়ার থাকে তোমরা জানাতে পারো, আমি আশা করি পরবর্তীকালে তোমাদের সেগুলো পরপর দেওয়ার চেষ্টা করব।